পৃষ্ঠা 407। শ্রীকাল চক্রতন্ত্র ও ভোট দেশ তিব্বতে জ্যোতিষ। সুনীতি কুমার পাঠক। বৌদ্ধ মতে কাল বিচার, কাল উদ্ধৃতির মধ্যে। অনাদিকাল বিষয়ে ত্রিপিটক সাহিত্যে তেমন সুস্পষ্ট পরিচয় মিলে না। অতীত পচ্ছুপন্না প চয় চয় হস্য পয় পয় দন্তের নয় নয় বন্ধনী ক্ষণে ক্ষণে উৎপন্ন কালের চলমান গতিতে ক্ষণ মাত্র স্থিতি তথা বর্তমান কাল বন্ধনী শেষ ও অনাগত ভবিষ্যৎকালের বিভাজনে চলমানতা স্বীকার করা হয়েছে। সম্ভবত সেই কারণে পূর্ণিমা, অমাবস্যা, অষ্টমী ও পঞ্চমী তিথি সময় দেখা যায়। সময় উদ্ধৃতির মধ্যে। সময় শব্দের নানা প্রসঙ্গ। অবশ্য উত্তরকালে অভিধম্মত্ব সংগ্রহে ও বিশুদ্ধি মন্ত্রে, আবার পড়ছি, অভিধম্মত্ব সংগ্রহে ও বিশুদ্ধি মন্ত্রে মজ্ঞে গয় গয়কার সম্ভবত কালের প্রসঙ্গত সংক্ষিপ্ত আলোচনা মিলে। রিস ডেভিডস তাঁর পালি ইংরাজি অভিধানে কাল ও সময় নিয়ে যে আলোচনা করেছেন তা উল্লেখ করা যায়। যেমন কাল বলতে সাধারণভাবে প্রাতঃকাল, যখন ভিক্ষু ও ভিক্ষুণীরা এমনকি গৌতম বুদ্ধ ভিক্ষাপাত্র নিয়ে ভিক্ষা সংগ্রহে বেরিয়ে পড়তেন। কালের গতিধর্মিতার ইঙ্গিত করে গচ্ছন্তে গচ্ছন্তে কালে প্রয়োগ থেকে বোঝা যায়। তবে কালের গতিশীলতার স্বীকৃতি পালি ত্রিপিটক তথা ত্রিপিটক সাহিত্যে মিলে। তবে পালি ভাষায় চিরকাল, সব্যকাল, দন্তের বয় বয় কয়াকাল ল এই ধরনের প্রয়োগ দেখা যায়। কর্মের বাঁধনে বা পরিণামে নির্দিষ্ট সময় বিধায়ক শব্দ যেমন পেতকাল, দেবকাল প্রভৃতির ব্যবহার মিলে। উত্তরকালে কাল শব্দের তাৎপর্য বৌদ্ধ মতে বিশেষত্ব লাভ করে কালের আবহমান গতিধর্মিতায়, যার ফলে কালচক্রের বৃত্তাকার বা চক্রাকার ঘূর্ণায়মানতায় বৌদ্ধেরা অগ্রসর হয়েছিলেন। এমনকি কালচক্র গণিত সহ। পৃষ্ঠা 408। কালচক্র জ্যোতিষ সম্ভবত তখনকার উড্ডীয়মান, সম্ভবত বালুচিস্তান অঞ্চলে বিকাশ লাভ করেছিল। সম্ভল তালবস্য ময় ভয় ল হাইফেন ঈশ্বর এ দন্তের বয়শূন্যর সঠিক স্থান আজও সংশয়ের বিষয়। পালি ত্রিপিটক সাহিত্যে কাল সাধারণভাবে অন্ধকার, অস্পষ্ট ও অব্যক্ত কালো রঙের দ্যোতক, যেমন কালগত, কালঙ্গত, মৃত। অন্ধকার অস্পষ্টতায় চলে যাওয়া। সেক্ষেত্রে সময় বিশেষ অর্থ বহন করে। পরে তা প্রতিজ্ঞার অর্থে প্রয়োগ মিলে। সম্ভবত ঈশা উত্তর নবম শতকে কাশ্মীরের সোমনাথ বন্ধনীর মধ্যে চন্দ্রনাথ জিজ্ঞাসা চিহ্ন শেকোদ্দেশ দন্তে শয়কার কয়কার দয় দয়কার তালবস্য শেকোদ্দেশের টিকায় কাল শব্দের তাৎপর্য কাল চক্র এরূপ প্রসঙ্গে বলেছেন, কাল স্কন্ধ ধাতু ও আয়তনে ঢাকা থাকে না, তা আকাশ লক্ষণে অসীম ব্যাপ্ত। সেই নিরাবরণ কাল স্বভাবগতভাবে কাম ভব অর্থাৎ কাম লোক, রূপ ভব অর্থাৎ তথা রূপ লোক, এমনকি অরূপ ভব বা অরূপ লোকের চক্রসীমায় সীমিত নয়। সেই অব্যক্ত অসীম আকাশে গ্রহ নক্ষত্র আদি জ্যোতিষ্কগণের গতিবিধি স্বাভাবিকভাবে সাধারণ মানুষ শুধু নয়, জীব জগৎকে আলো আঁধারিতে নিয়ে চলে। মানুষ তাই ওই কালকে নির্ভর করে।
অভিধানে বিশেষ করে দ্রব্য ন্যায়ের অর্থভেদে তত্ত্বসংগ্রহ পঞ্জিকাতে কমলশীল পৃথিবী, তপ, তেজ, বায়ু, আকাশের মতোই কালকে একটা দ্রব্য বলেছেন। দ্রব্য উদ্ধৃতির মধ্যে দ্রব্য হলো যা দ্রবণযোগ্য, সেখানে কালের মতো দিক, দয়হস্যই কয় হসন্ত, আত্মা ও মন ইত্যাদি 9 প্রকার দ্রব্য গণনা। শান্তরক্ষিত যেভাবে ব্যাখ্যা করেছেন তা অভিধানের পংক্তি উল্লেখ করা হয়েছে এইভাবে: কাল সকল বস্তুকে পচন করে, কেননা সেগুলির কালের দ্বারা সম্ভব ঘটে। যা কিছু প্রকৃষ্টভাবে জাত হয় সেসবকে কাল সংহার করে। ঘুমিয়ে থেকেও কাল জেগে থাকে। কালকে অতিক্রম করা দুঃসাধ্য, কঠিন। উদ্ধৃতি শুরু: কালঃ পচতি ভূতানি, কালঃ সংহরতে প্রজাঃ। দাঁড়ি: কালঃ সুপ্তেষু জাগর্তি, কালো হি দূরতিক্রমঃ। 2 দাঁড়ি। উদ্ধৃতি শেষ। তত্ত্বসংগ্রহ পঞ্জিকা, বারাণসী, বুদ্ধভারতী প্রকাশন, পৃষ্ঠা 101। অতএব কালচক্র বলতে শ্রীকালচক্র তন্ত্রের বিমল প্রভা টিকায় ভগবান, উদ্ধৃতির মধ্যে ভগবান বাচ্য হয়েছে। ঘূর্ণায়মান কাল যা উৎপাদ করে আবার তা বিনাশ বা ব্যয় করে। এখানে ভগবান বিশেষণ পদ, আকাশ শূন্য পদ, 6 প্রকার গুণ মাত্র, যথা ঐশ্বর্য, সমগ্র, রূপ, যশ, শ্রী ও জ্ঞানের অর্থ প্রযত্নই হল ভগ। ভগ ভগ উদ্ধৃতির মধ্যে, পৃষ্ঠা 409। ওইগুলির সমাবেশ বস্তুত কোনো বিশেষ বস্তু, বিষয় ও ব্যক্তির সমাবেশে সম্ভাবনা রাখে না, লক্ষণ মাত্র। বিশেষ্য নয়, সেদিক থেকে ক্ষয়শীল। হেবজ্রতন্ত্র 1.5.15 বুদ্ধকে ভগবান আখ্যা দিয়ে ব্যক্ত করেছে যে ঐশ্বর্য আদি 6 ভাগ বুদ্ধে বিদ্যমান। লক্ষণীয়, গৌতম বুদ্ধ ধর্মকায়ে ভগবান, শারীরিক মানব পুত্র নির্মাণ কার্যে ভগবান বাচ্য নন। তখন সম্যক সম্বুদ্ধ। নমোতস্য ভগবত অবহত অরহত সম্মা সম্বুদ্ধস্প। শ্রীকালচক্র তন্ত্র বৌদ্ধ মতে কালাকালের বিচার প্রারম্ভ থেকে দেখা যায়। গৌতম বুদ্ধের বোধি লাভ ঘটেছিল বৈশাখ মাসে বিশাখা নক্ষত্রযুক্ত পূর্ণ চন্দ্রিমায়। আবার প্রথম ধর্মচক্র প্রবর্তন ঘটে সারনাথের মৃগদাবে পূর্ব আষাঢ়ী নক্ষত্র স্থিত পৌর্ণমাসী তিথিতে। তারপর থেকে বর্ষাবাস চলে অশ্বিনী নক্ষত্র স্থিত পৌর্ণমাসী অবধি। কোনো ক্ষেত্রে কৃত্তিকা নক্ষত্রাশ্রিত পৌর্ণমাসী তিথিকাল অবধি সেই ভেদের কারণ স্থানিক অক্ষাংশ দ্রাঘিমাংশর তারতম্য। কেননা বৌদ্ধেরা চান্দ্রমাস অনুসারে বিচার করলেও ভারতবর্ষের বাইরে কোনো দেশ তথা গ্রিক অর্থাৎ জোন অন্তস্থ জয়কার দন্তের ন বা জবন দেশ অবধি বিস্তার লাভ করে। তখন স্থানিক ও কালিক তারতম্য ঘটেছিল। পরে পশ্চিম ইরান ও মধ্য এশিয়ায় বৌদ্ধ ধর্মের প্রসার ঘটার ফলে বৌদ্ধেরা কাল প্রসঙ্গে অনেক ক্ষেত্রে কালিক বিশেষত্ব স্বীকার করে নেয়। কালচক্রতন্ত্র পরমাত্মা স্থিতিতে শ্রীকালচক্রতন্ত্র বলা হয়েছে এবং কর্মে অস্তিত্ববাদী দৃষ্টি পরিহার করে। তার নৈরাত্ম্য তন্ত্রের নয় ঐকার বৈষ্ণ রয়াকার তয়ময় জফলা। নৈরাত্ম্য হলেও বিশুদ্ধ চিত্ত সম্পন্ন ভগবান 6 প্রকার গুণ সমন্বিত। তিনি এক শান্তা, শাস্তা ছাপা
বন্ধনী কাম ধাতু, রূপ ধাতু ও অরূপ রূপ বন্ধনী শেষ ধাতু ত্রয়ে বিরাজ। তিনি কর্তা নন, তিনি আদি বুদ্ধ ও সর্বজ্ঞ। সর্বজ্ঞ বলতে সকল প্রকার রূপ সমন্বিত জ্ঞানে, মার্গ ফলের জ্ঞানে, এমনকি মার্গের আকারের জ্ঞানে সম্পন্ন হয়ে কালচক্রী হয়েছেন। তাই অনাশ্রব বন্ধনীর মধ্যে অনাশয় সুখে বিরাজমান, সকল প্রকার আকারের ধর্মী, ধর্মতা সম্পন্ন। তিনি অথচ চক্রী, চক্রধারী বিষ্ণু নন, কেননা ব্রহ্মা সৃষ্টি অধিকর্তা, বিষ্ণু চক্রে সত্য মাত্রের অস্তিত্ব ও অনস্তিত্ব। আর রুদ্র বন্ধনী রৌদ্র গতি সম্পদের অধিকারী বন্ধনী শেষ ওই কালো চক্রের কাছে নব্জ, দন্তে নয় জফল হর্ষু বয় জয় বন্ধনীর মধ্যে নত থাকে। পৃষ্ঠা 410। তাকে বন্দনা করি যিনি কালচক্র, তাঁর কোনো অস্থি সূচকতা ও নাস্তি সূচকতা না থাকায় তিনি নির্গুণ, তিনি নির্বিকল্প, অথচ জিন বর মঞ্জুশ্রীর জয়িতা। বিমলা প্রভা টিকার্থ মূল পদটি এরূপ, উদ্ধৃতি শুরু। এবং কমাস্তি বাসি ভবতি বা ভগবান এক শাস্তা ন কর্তা দাঁড়ি সর্বজ্ঞা চাদি বুদ্ধ স্ত্রীতুবনা নামিতঃ কালচক্রী ন চক্রী দাঁড়ি ব্রহ্মা বিষ্ণুশ্চ রুদ্রঃ শরণামধিগত यस्य पादाब्जमूले दाढ़ी तंग बंदे कालचक्र जीनवर जननं निर्गुणं निर्विकल्पं दाढ़ी। उद्धृति शेष। श्री कालचक्र तंत्रराज 2 अध्याय अध्यात्म पटल 92 श्लोक। বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত কলিকাতা এশিয়াটিক সোসাইটি, প্রকাশিত 1985 সাল। আগে বলা হয়েছে দীক্ষা প্রসঙ্গে তন্ত্র ও মন্ত্রের জ্যোতিষশাস্ত্র নির্ভরতা। বৌদ্ধ মতে তা শেখ নির্ণয়, দন্তের সয়াকার ক, দন্তের নয় হর্ষই, মধ্যের নয় রেফ অন্তস্থ অ, শেখ নির্ণয়। শেকোদ্দেশ টিকার প্রারম্ভে কালচক্র বর্ণবিন্যাস প্রসঙ্গে বলা হয়েছে কা কয়াকার বন্ধনীর মধ্যে ক বর্ণে অসংযোগ বন্ধনী শেষ শান্ত, কারণ ল এখানে লয় সূচক। চকার চলমান চিত্তের ক্রমবন্ধন, যাহা কয়রফলা সংযুক্ত বর্ণে দোতিত দোতিত। কালচক্র শব্দের চলমান চৈতসিক ক্রিয়ার স্থিরীকরণ। এই অক্ষর বিন্যাস একের পর এক অধিষ্ঠান করে কালচক্র সাধারণভাবে ধরা হয়। তার গূঢ়ার্থ অদ্বয়তন্ত্র সাধনায় অনুত্তর যোগে তাৎপর্যপূর্ণ। বৌদ্ধমতে কাল সংবৃতি সত্যের প্রতিভাস মাত্র, অর্থাৎ সূর্য ও চন্দ্র নিরূপিত দিন ও রাত্রি অহরাত্র কালের পরিচয় দেয়। ফলে কাল সকল কিছু স্থাবর জঙ্গম সৃষ্টি করে। আবার কাল সবসময় জাত বস্তু বা জাত বিষয় সত্তা মাত্রেরই বিনাশ করে। পরমার্থত কালের প্রভাবে কোনো কিছু অস্তিত্ব নিষ্পন্ন নয়। এখানে চক্র বলতে সত্য, দন্তেশ তয় বফলা, সত্যমাত্রের 621,000 প্রাণ হাইফেন অপানের শ্বাসগতি নিষ্পাদিত দ্বাদশ অধাযুক্ত বৃত্তের গতি, রাশিচক্রের লৌকিক সংবৃত্তির উৎপাদ ও ক্ষয়, তার ঘূর্ণায়িত ক্রিয়ার আবর্ত। কাল হল বজ্রাত্মক প্রকার গুণসম্পন্ন ভগবান। তিনি দিন ও রাত্রি স্বরূপ বিরাজমান। এই সামান্য লক্ষণে স্পষ্ট যে কালচক্র মূলত
অদ্বয় অনুতর যোগতন্ত্রে বিকশিত হলেও জ্যোতির্বিদ্যার অঙ্গীভূত। কেননা শ্রী গুহ্য সমাজতন্ত্রে তথা তথাগত গুহ্যক সূত্র তন্ত্রের সংজ্ঞা নিরূপণ করতে গিয়ে বলা হয়েছে, তন্ত্র হল প্রবন্ধ উৎপাদ ক্ষয়াত্মক গুহ্য তথ্যগত যোগ, যেখানে মহাসুখের সন্ধান। পৃষ্ঠা 411। তাই সে একোদ্দেষ্টিকায় সংবৃতি সত্যের উৎপাদ ও ক্ষয়ের রূপে কাল বিরাজমান, ভৌতিক সংসারে চক্রের মতো ঘোরে। ঘূর্ণায়মান কালের শূন্যতা মূর্তি করুণা। অতএব কালচক্র অদ্বয় অক্ষর, যা শূন্যতা চক্র। এখানে শূন্যতা চক্র আকাশ, যার আয়তন অনন্ত। গ্রহ নক্ষত্র রাশি তিথি প্রভৃতি জ্যোতির্বিদ্যায় গণনাযোগ্য কালের পরিমাপনে সেগুলি বিভাজ্য। অংশগুলি ভূলোকের সত্য সমূহের সাংবৃতিক জ্ঞানের বিষয় বলে ধরা হয়েছে। গড়ে উঠেছে কালচক্র গণিতের গ্রন্থগুলি, আর সেই গাণিতিক বিচার পৃথিবীর প্রাণী সত্তার উপর কতকাংশে ক্রিয়াশীল বলে কালচক্রতন্ত্র জ্যোতিষশাস্ত্র দাবি রাখে। কালচক্রতন্ত্র ও জ্যোতিষ প্রসঙ্গে দুটি কথা মুখ্য হয়ে জাগে। তন্ত্রের সঙ্গে জ্যোতিষ তথা জ্যোতির্বিদ্যার অ্যাস্ট্রোলজি ও অ্যাস্ট্রোনমি যথাক্রমে যোগ কেমন করে ঘটে। অপরটি কালচক্রতন্ত্রের মূল আজ অবধি যেখানে অনুপলব্ধ, সেখানে জ্যোতির্বিদ্যায় পরিচয় কত পরিমাণ। এ বিষয়ে তিব্বতী স্রোতে বু স্তোন বয়হস্য হাইফেন দন্তের শয়তয় ওকার দন্তের ন বুস্তোন রিনচেন ডুব খ্রিস্ট 1200 শতক ইঙ্গিত করেছেন যে গৌতম বুদ্ধ তাঁর প্রায় 80 বৎসর বয়সে ধ্যানস্থ অবস্থায় কালচক্রে অদ্বয়তার বোধে সম্যক সম্বোধি লাভ করেন। বৌদ্ধতন্ত্রের পরম্পরা ভারতবর্ষে প্রায় নিশ্চিহ্ন হলেও হিমালয়ের উত্তর প্রান্তে তুষার দেশ বা ভোট দেশে তা আজ অবধি বিদ্যমান। সেখানে কালচক্র তন্ত্রের যোগ সাধনা আজও প্রচলিত আছে, তা তিব্বতী বৌদ্ধেরা দাবি রাখে। 1414 দালাই লামা, আবার পড়ছি, 14 দলাই লামা ভারতে আসার পর থেকে ভারতে ও বিদেশে কয়েক জায়গায় উপযুক্ত তিথি নক্ষত্র সমাযোগে তিনি কালচক্র সাধনার কথা ব্যাখ্যা করেছেন। সবাই তা উন্মুখ হয়ে জানতে চায়। অন্যান্য তন্ত্রের প্রবন্ধ উদ্ধৃতির মধ্যে প্রবন্ধ থেকে কালচক্র তন্ত্রের বিশেষত্ব হল যে কালের প্রবাহ ধারা সর্বত্র বিরাজমান, তবে তা শূন্যতার তথা প্রজ্ঞার। তার সঙ্গে উপায় তথা তন্ত্র সাধনায় সিদ্ধ যোগী প্রজ্ঞা বা শূন্যতানিষ্ঠ অদ্বয়তায় কালচক্র অনুত্তর যোগে সফল হয়। সেখানে ধ্যানই ধ্যানের বিষয়, শূন্যতায় অদ্বয়তা, অদয় বা ফলা অন্তস্থ অদয়াকার অদ্বয়তা সিদ্ধ করে। আপাতভাবে কালের গতি নিয়ে নিরন্তর ক্রিয়া তৎপর জ্যোতির্বিদ্যার স্থান কি রূপ তার আলোচনা আবশ্যিক। একটু ভিতরে প্রবেশ করা যাক। পৃষ্ঠা 412। শ্রীকালচক্রতন্ত্রের গ্রন্থের যে অংশটুকু মেলে তা সম্পূর্ণ নয়। পরম্পরা অনুসারে বলা হয়, গৌতম বুদ্ধ সম্যক সম্বোধি লাভের পর তিনি মৌন বা অরাব অবৈষ্ণ রয়াকার অরাব ছিলেন। কোনরূপ আওয়াজ দিয়ে বাক্স্পন্দন তার মুখ থেকে নিঃসৃত হতো না। যাঁদের শ্রবণ ইন্দ্রিয় যোগে নিষ্ঠিত অর্থাৎ নিশ্চিত রূপে বিরাজমান থাকত, তাঁরাই গৌতম বুদ্ধের সেই সময়ের কথা বা শিক্ষাপদ শোনার অধিকারী ছিলেন। তাঁরা অন্তরিক্ষচারী।
ওই অবস্থায় সুচন্দ্র গৌতম বুদ্ধের কাছে প্রার্থনা করেন যে তিনি কালচক্রতন্ত্রের জিজ্ঞাসু। 1 বছর কেটে যাবার পর তাঁর কালচক্রতন্ত্র 20 সহস্র শ্লোকে তাঁর বোধে আসে। সেই গ্রন্থ কালের খাতায় হারিয়ে গেছে। যে অংশ হাতে এসেছে তার শ্লোক সংখ্যা 1047 মাত্র। এখানে বার্তা শাস্ত্রের ইঙ্গিত মিলে, কেননা বিদ্যা বীজ কোনো সময়ে ঊষর জমিতে বনন করলে বীজ নষ্ট হয়। এশিয়াটিক সোসাইটি প্রকাশিত 1993 সংস্করণে সম্পাদক বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে আলোকপাত করেছেন। অনেকের কাছে বৌদ্ধতন্ত্র পরম্পরাগত বিসদৃশ মনে হয়। বলা বাহুল্য, গৌতম বুদ্ধের মতে ব্যক্তি শুধু নয়, প্রাণী মাত্র দুঃখ ভোগ করে আপন আপন চিত্তের অপরিশুদ্ধির কারণে। ধম্মপদে বলা হয়েছে যে বুদ্ধদেব লক্ষণীয় বহু বুদ্ধের প্রসঙ্গ এখানে উল্লেখ আছে। শাসন তথা শিক্ষাপদ 3টি। আবার পড়ছি, ধম্মপদে বলা হয়েছে যে বুদ্ধদের শাসন তথা শিক্ষাপদ 3টি। সকল প্রকার অনুশোচনা তথা পাপ থেকে বিরতি, কুশল কর্মের সাধনে নিজেকে নিয়োগ করা, পরিশেষে নিজের চিত্তকে নিজেই পরিশোধন করা। নিজের চিত্তমলকে পরিশোধন করার জন্যে বৌদ্ধেরা তন্ত্র ও মন্ত্রের প্রয়োগে উদ্যোগী হয়। কেননা মানুষের বা সত্য মাত্রেরই তনু বা শরীর স্পষ্ট কারণেই অশুভ ও অসুচি। একথা বৌদ্ধ ত্রিপিটকগুলিতে যত্রতত্র বলা হয়েছে। তনু অপরিশুদ্ধ হওয়ার ফলে মন ইন্দ্রিয়, চিত্ত ও মন ইন্দ্রিয় সকল সময় অসুচি থাকে। ধম্মপদে ওইসব কথা যমক যন্ত্রে ও চিত্ত বজ্ঞে চিত্তবজ্ঞে মেলে। বৌদ্ধেরা তন্ত্র সাধনার গোড়াতে তন্ত্রকে প্রবন্ধ বলে গুহ্য সমাজ যোগতন্ত্রে তার উল্লেখ মিলে। এখানে প্রবন্ধ শব্দটি বিশেষ অর্থের দ্যোতক। আগে বলা হয়েছে কালচক্রতন্ত্র অদ্বয়তন্ত্র। সেখানে মন্ত্রের প্রয়োগ সাধন করা হয় যোগাচার ও মাধ্যমিক সিদ্ধান্ত দুটিকে আশ্রয় করে। ওই দুই সিদ্ধান্ত মতে সাধক তথা সাধনার উপায় প্রজ্ঞার অর্থাৎ শূন্যতা জ্ঞানের সহায়তা ছাড়া অদ্বয়তায় সিদ্ধ হন না। পৃষ্ঠা 413। ভাষা দোহা, আবার পড়ছি, উত্তরকালে সিদ্ধাচার্যদের সন্ধ্যায় ভাষা দোহা গানের পদগুলিতে স্পষ্ট। সেখানে মুনি দত্তের ব্যাখ্যাগুলি পাঠক মাত্রের আশ্রয়। শ্রী কালচক্রতন্ত্রের ক্ষেত্রেও সেই কথা। বিমল প্রভা টিকা সহ কালচক্রতন্ত্র অর্থাৎ লঘু কালচক্রতন্ত্রের বিষয়বস্তু ব্যাপক। তাছাড়া কালচক্রের ব্যাপক বৃত্ত, তা খ মণ্ডলের জ্যোতিষ্ক লোক থেকে শুরু করে ব্যক্তিমাত্রের কায়ের নাড়ি বিন্দু, কলকা, ঘনিষ্ঠ, অকারাদি অক্ষরের জ্ঞান সর্বসময় স্মরণ রাখতে হবে। কেননা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ বক্তার অন্তরের যথাযথ কলার বর্ণনা প্রকট করে। অর্থাৎ নাড়ি ও কলার সমবেত ক্রিয়ায় স্বরযন্ত্র, কণ্ঠ নাড়ি ও অন্যান্য মুখ গহ্বরের বাকযন্ত্র ও শ্বাসক্রিয়ার যৌগ ক্রিয়ার শব্দের ধ্বনিগত উচ্চারণ ঘটে। কালচক্রতন্ত্র ওই বর্ণমালার অন্তর্নিহিত তত্ত্ব প্রকট করে। কালচক্রের মৌলবর্গ 5টি হ কয়মধ্যাহ্নশয়, ম, ল, ব বৈষ্ণ র, অন্তস্থ অ, উম রস্য ময় হসন্ত। উন্মেষ গতির সূচক। বর্ণাত্মক মানব শরীরের নাড়ি 6টি চক্র ভেদ করে সুষুম্নার ঊর্ধ্বগামিতা আকাশের গ্রহ নক্ষত্র রাশি চক্রের সঙ্গে সন্নিধি স্থাপন করে।
বলা বাহুল্য সেই নিয়ামক বিচার কালচক্রের জ্যোতির গণনা। গ্রহ ও রাশি। প্রসঙ্গত রাশিচক্র ও গ্রহ পাশ্চাত্য জ্যোতির্বিদ্যা ও ভারতীয় জ্যোতিষ গণনায় স্বীকৃত, কেননা সূর্যের গতিপথের ভারতীয় নাম রাশিচক্র। এগুলি বৃত্তের ভিতর দিয়ে সূর্যের নিত্য গতিপথ। ক্রান্তি বৃত্তের সমান্তরাল ও সমদূরবর্তী একটি বৃত্তে বলয় আকারে সীমাবদ্ধ 16 ডিগ্রি পরিমিত খগোলের যে স্থানে জ্যোতিপুঞ্জ চক্রকারে ঘোরে তা রাশিচক্র বলে ধরা হয়। ওই রাশিচক্রের ভিতরে চন্দ্র ও গ্রহগুলি ঘোরাফেরা করে। প্লুটো গ্রহের অবশ্যই বাইরে যাবার সম্ভাবনা রাখে। সূর্যের গতিপথে 12টি রাশির অর্থাৎ তারাপুঞ্জ বা তারামণ্ডল আসে তারার রাশি সমূহ নামে জ্যোতিষশাস্ত্রে অভিহিত। তাদের সংখ্যা 12টি। এখানে একটি সারণী আছে, প্রথমে ক্রমিক সংখ্যা, তারপর রাশির নাম, তারপরে চীন দেশে, আর তারপরে ভোট দেশে। আমি আড়াআড়িভাবে পড়ছি। 1. মেষ, চীন দেশে মুশিক, ভোট দেশে মুশিক। 2. বৃষ, চীন দেশে বৃষ, ভোট দেশে বৃষ। পৃষ্ঠা 414। 3. মিথুন, ব্যাঘ্র ব্যাঘ্র। 4. কর্কট, মার্জার বিড়াল, শশক খরগোশ। 5. সিংহ, ব্যাল বৈজফোলা আকার লব বন্ধনীর মধ্যে আকাশচারী, সরীসৃপ বন্ধনীর মধ্যে ড্রাগন। তিব্বত দেশে ব্যাল আকাশচারী, সরীসৃপ ড্রাগন। 6. কন্যা, ভূতর সরীসৃপ বন্ধনীর মধ্যে সর্প। এখানে লেখা আছে স্বর্গ, দন্তেশ গয় রেফ। ভূতর সরীসৃপ স্বর্গ। 7. তুলা, অশ্ব অশ্ব। 8. বৃশ্চিক, বিছা ছাগ মেষ। 9. ধনু, শাখা মৃগ বানর, কগি গগয় হর্ষই বানর। 10. মকর, হাঙর, মোরগ পক্ষী সামান্য মোরগ। 11. কুম্ভ, কলসী, কুকুর শাম তালবস্যয় বফলা আকার ম বন্ধনীর মধ্যে কুকুর। 12. মীন, মাছ, শুকর শুকর। ভারতীয় জ্যোতির্বিজ্ঞান মতে প্রত্যেক তারামণ্ডল তথা মেষ আদি রাশি 30 ডিগ্রি পরিমাণে অনুমান করা যায়। বৈশাখ মাস থেকে আরম্ভ করে চৈত্র মাস অবধি 12 মাস সূর্য তার গতিপথে অর্থাৎ উত্তরায়ণ ও দক্ষিণায়নে 12 রাশি বিরাজ করে। পঞ্জিকা সেই মতো সূর্যের অয়ন বা গতি নিরীক্ষায় 12 রাশিতে সূর্যের অবস্থান নিরূপণ করে দেওয়া হয়। কোষ্ঠীর ক্ষেত্রেও জাতকের জন্ম সময় ও জন্মদিনের দ্বারা ওই দিনে সূর্যের অবস্থান নিরূপণ করা হয়। গ্রহের ক্ষেত্রে 12টি গ্রহ রবি, সূর্য, সোম, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু ও কেতু অর্থাৎ নবগ্রহের বিষয়ে জাতকের চরিত্র, মনের ক্ষমতা ও অধিকার নিরূপিত হয়। শুধু তাই নয়, গ্রহদের নিজ নিজ গতিপথে জাতকের শরীর ও মনের গতি সংযোগ ধরা হয়। কালচক্র তন্ত্র অনুসারে ওই ধরনের বিচার নয়, বরং সারণী আকারে অবিদ্যা থেকে জরা মরণ ও সৌর্ম মৎস্য দন্তেশয় ঔকার ময়রেফ ম দন্তেশয় জফলা সৌর্ম মৎস্য দ্বাদশ নিদান সূর্যের উত্তরায়ণ গতির প্রেক্ষিত অনুসারে কালচক্রতন্ত্রের মাস বিবরণ এরূপ। অবিদ্যা সংক্রান্তি মকর রাশিস্থ ভাস্কর পুষ্যা নক্ষত্র মঘা নক্ষত্র পৌষ মাঘ মাস। সংস্কার সংক্রান্তি কুম্ভ রাশি ভাস্কর মাঘ ফাল্গুন মাস। বিজ্ঞান সংক্রান্তি মীন রাশি ভাস্কর ফাল্গুন চৈত্র মাস।
নামরূপ সংক্রান্তি মেষ রাশি, ভাস্কর চৈত্র বৈশাখ মাস। পৃষ্ঠা 415। স্বরায়তন সংক্রান্তি বৃষ ধেনু রাশি, ভাস্কর বৈশাখ জ্যৈষ্ঠ মাস। বন্ধনী শুরু 6টি ইন্দ্রিয়ের আয়তন, যথা 5 ইন্দ্রিয় ও মন ইন্দ্রিয়। বন্ধনী শেষ। স্পর্শ সংক্রান্তি মিথুন রাশি, ভাস্কর জ্যৈষ্ঠ আষাঢ় মাস। বেদনা বা সংবেদন সংক্রান্তি কর্কট রাশি, ভাস্কর আষাঢ় শ্রাবণ মাস। তৃষ্ণা সংক্রান্তি সিংহ রাশি, ভাস্কর শ্রাবণ ভাদ্র মাস। উপাদান সংক্রান্তি কন্যা রাশি, ভাস্কর ভাদ্র আশ্বিন মাস। ভব সংক্রান্তি তুলা রাশি, ভাস্কর আশ্বিন কার্তিক মাস। জাতি সংক্রান্তি বৃশ্চিক রাশি, ভাস্কর কার্তিক মার্গশীর্ষ তথা অগ্রহায়ণ মাস। বন্ধনী শুরু হায়ন বা বর্ষ, তার অগ্রতে নিরূপিত মাস সূর্যের অবস্থানগত বিচার। বন্ধনী শেষ। জরা ব্যাধি ও মরণ সৌর্মনস্য ধনু রাশি, মার্গশীর্ষ ও পুষ্যা। উপরোক্ত আলোচনা ইঙ্গিত বহ। সূর্যভেদ অনুসৃত শ্বাসক্রিয়া যেমন কালের গতির উপর নির্ভর করে, তেমনি চন্দ্রভেদ অনুসারেও তা ভর করে। সূর্যভেদ ও চন্দ্রভেদ শুধু ব্যক্তির শ্বাসযন্ত্রের প্রাণ অপান বায়ু, ধ্যান বায়ু ও অনির্দিষ্ট বায়ুর শ্বাস ও প্রশ্বাসের আবেগ মন গতির উপর নির্ভরশীল। সূর্যভেদ ও চন্দ্রভেদ অনুসারে ব্যক্তির সৌর নাড়ি ও চান্দ্র নাড়ির গতি স্পন্দন দক্ষিণ নাড়িতে ও বাম নাড়িতে যথাক্রমে প্রবাহিত হয়। সেই প্রবাহের তারতম্য সূর্য নাড়ি ঘনিষ্ঠ শুক্লপক্ষ ক্রম ও চন্দ্র নাড়ি অনুসারে ক্রম কৃষ্ণপক্ষে নির্ভয়ে সঞ্চারশীল হয়। সেক্ষেত্রে পুরুষ ও নারীর শ্বাস প্রক্রিয়ার সঙ্গে জ্যোতিষ শাস্ত্রের ঘনিষ্ঠতা দেখা যায়। ভৌট ভয়ৌকার টয় টয় জ্যোতিষ, বন্ধনীর মধ্যে পঞ্জিকার আধার। শেকোদ্দেশ হল বৌদ্ধ মতে অভিষেক ক্রিয়ার উদ্দেশ তন্ত্র। অভিষেক বা শেকতন্ত্রে প্রবেশদ্বার। সেখানে কালচক্র বিষয়ে দুটি পরিচয় মেলে। প্রথমটি আকাশ নিরূপণে পরমার্থ, যেখানে চ্যুতির চয় জফলা রস্য তয় হস্যই চ্যুতির সম্ভাবনা নাই, সেখানে কাল এবং চক্র যৌগিক। এবং অপরটি প্রজ্ঞা ও উপায়ের যুগনদ্ধতা। অদ্বয় অভিন্ন অনুত্তর যোগতন্ত্রে প্রজ্ঞা বা শূন্যতা ও উপায় সাধক স্বয়ং সাধন সিদ্ধ। অদ্বয় বজ্র তাঁর কুদৃষ্টি নির্যাতনে স্পষ্ট করে বলেছেন, প্রজ্ঞারহিত উপায় বদ্ধ যেমন, আবার উপায় রহিত প্রজ্ঞা বদ্ধ। এখানে বন্ধ না বদ্ধ ঠিক পড়া যাচ্ছে না। বিপরীতভাবে প্রজ্ঞা সহিত উপায় মোক্ষ, আবার উপায় সহিত প্রজ্ঞা মোক্ষ। পৃষ্ঠা 416। বলা বাহুল্য, জ্যোতিষ গণনায় কাল যথা সীমিত অর্থে সময় গণনীয়, এমনকি পরিমাপযোগ্য। অর্থাৎ যৌগিক কালচক্র ভোট দেশ তথা তিব্বতে, এমনকি চীন দেশে কতকাংশে প্রচলিত। সূত্রটি সাধারণ 5 ভৌতিক বস্তুর সঙ্গে 12টি প্রতীক জন্তু বা 5 গুণিত 12 গুণিতক করে 60 বছরের একটি পর্ব বা যুগ বলে ধরা হয়। তুলনামূলকভাবে 5টি মৌল ভৌতিক বস্তু এরূপ ধরা হয়। ভারতবর্ষে 1 পৃথিবী, 2 জল বা অপ, 3 অগ্নি বা তেজ, 4 বায়ু, 5 আকাশ। ভোট দেশে 1 পৃথিবী, 2 জল, 3 অগ্নি, 4 লোহা, 5 দ্রুম বা কাষ্ঠ। চীন দেশে 1 পৃথিবী, 2 জল, 3 অগ্নি, 4 লোহা, 5 দ্রুম বা কাষ্ঠ। জোটক মিলনে এই মৌল ভৌতিক বস্তুর আধারে
জাতক ও জাতিকার শুভ বা অশুভ নির্ণয় এভাবে করা হয়। যেমন ধ্রুম বর্ষে জাতক বা জাতিকার মৈত্রী, অগ্নিবর্ষের জাতক জাতিকার। পৃথিবী বা মাটি বর্ষের ক্ষেত্রে অগ্নিবর্ষে জাতক বা জাতিকার সুগম। আবার লৌহ বর্ষের ক্ষেত্রে পৃথিবী বর্ষের জাতক বা জাতিকা শুভ। জল বর্ষের জাতক জাতিকার ক্ষেত্রে শুভ লৌহ বর্ষের জাতক বা জাতিকা। কাষ্ঠ বা দ্রুম বর্ষের জাতক জাতিকার ক্ষেত্রে জল বর্ষের জাতক জাতিকা শুভ। ভোরদেশের বর্ষ গণনায় মঘা আশ্রিত মাঘ মাস থেকে বর্ষ আরম্ভ হয়। ভারতবর্ষেও সে ধারা অপরিচিত নয়। মাঘ মাসের সংক্রান্তি ঈশা নির্দিষ্ট ক্যালেন্ডার মতে জানুয়ারি মাসের মাঝামাঝি 15 বা 16, এমনকি কোনো বৎসর 17 হতে পারে, অর্থাৎ সূর্যের মকর ক্রান্তি বলয়ে প্রবেশ দিন। অতএব গ্রহের সঞ্চার গণনা অনুসারে ব্যক্তি ফলের ভেদ লক্ষ্য করা যায়। ভৌত জ্যোতিষশাস্ত্র অনুসারে তা এরূপ। প্রথম, মাঘ মাস মগা আশ্রিত নক্ষত্র, সঞ্চার গণনা নির্ভর, ভৌত স্রোতে প্রথম মাস, পৃষ্ঠা 417। দ্বিতীয়, ফাল্গুন মাস পূর্ব ফাল্গুনী নক্ষত্র আশ্রিত, সঞ্চার গণনা নির্ভর, ভৌত স্রোতে দ্বিতীয় মাস। তৃতীয়, চৈত্র মাস চিত্রা নক্ষত্র আশ্রিত, সঞ্চার গণনা নির্ভর, ভৌত স্রোতে তৃতীয় মাস। চতুর্থ, বৈশাখ মাস বিশাখা নক্ষত্র আশ্রিত, সঞ্চার গণনা নির্ভর, ভৌত স্রোতে চতুর্থ মাস। পঞ্চম, জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ নক্ষত্র আশ্রিত, সঞ্চার গণনা নির্ভর, ভৌত স্রোতে পঞ্চম মাস। ষষ্ঠ, আষাঢ় মাস পূর্বাষাঢ়া নক্ষত্র আশ্রিত, সঞ্চার গণনা নির্ভর, ভৌত স্রোতে ষষ্ঠ মাস। সপ্তম, শ্রাবণ মাস শ্রবণ তথা শ্রবণা নক্ষত্র আশ্রিত, সঞ্চার গণনা নির্ভর, ভৌত স্রোতে সপ্তম মাস। অষ্টম, ভাদ্র মাস পূর্ব ভাদ্রপদা ভাদ্রপদ নক্ষত্র আশ্রিত, সঞ্চার গণনা নির্ভর, ভৌত স্রোতে অষ্টম মাস। নবম, আশ্বিন মাস অশ্বিনী নক্ষত্র আশ্রিত, সঞ্চার গণনা নির্ভর, ভৌত স্রোতে নবম মাস। দশম, কার্তিক মাস কৃত্তিকা নক্ষত্র আশ্রিত, সঞ্চার গণনা নির্ভর, ভৌত স্রোতে দশম মাস। একাদশ, অগ্রহায়ণ মাস মৃগশিরা নক্ষত্র আশ্রিত, সঞ্চার গণনা নির্ভর, ভৌত স্রোতে একাদশ মাস। দ্বাদশ, পৌষ মাস পুষ্যা নক্ষত্র আশ্রিত, সঞ্চার গণনা নির্ভর, ভৌত স্রোতে দ্বাদশ মাস। সাধারণ ব্যবহারে ভট্ট মাসের গণনা কিন্তু পরম্পরার সঙ্গে কিছুটা মেলে, তবে ভোটদেশের জ্যোতির্বিদ্যায় ভারতীয় নামগুলির তর্জমা লক্ষ্য করা যায়। গ্রহ 9টির ক্ষেত্রেও অনুরূপ। তবে দিনমানের শুরু হয় মোরগের প্রথম ডাক অনুসারে। সেই অনুসারে মোরগের দ্বিতীয় ডাক জ্যোতিষ গণনায় দিনমানের সূচক বলে অনেকে বিচার করেন। কেননা সূর্যের উদয় ও অস্ত অনুসারে ওই তুষার দেশে সর্বত্র সম্ভবপর নয় তা বলা বাহুল্য। তারপর প্রহর গণনা সাধারণভাবে 3 ঘন্টা ক্রমে চলে। তবে অহ্ন বিচার ছায়াপাতে সম্ভাবনা সর্বত্র না ঘটায় মধ্যাহ্নকে 2টি পর্যায়ে ভাগ করে তার পূর্ব মধ্যাহ্ন দ্বিপ্রহরের পর থেকে 3 ঘন্টা, দিবাভাগে চতুর্থ প্রহর অর্থাৎ অপর মধ্যাহ্ন সূর্যাস্ত অবধি ধরা হয়। লক্ষণীয় যে ভৌত জ্যোতিষে নক্ষত্র আশ্রিত রাশির সংখ্যা 27-এর বদলে 28 ধরা হয়। পড়া চলছে পরের ফাইলে।